মানুষ সার্কাসে যান ট্রাপিজের খেলা দেখতে, চিড়িয়াখানায় যান বাঘ হাতি গন্ডার দেখতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে মানুষ কি দেখতে যান বলুন তো? ফিরে এসেছি একটা ছোট্ট বিরতির পর, এবং যে জিনিসটা উপলব্ধি করলাম প্রথমেই সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবারই আগামীর সূর্য, আমাদের ধ্রুবতারা, ক্যাপ্টেন, আমাদের লিডার, এরকম অনেক কিছুই বলা হয়েছে। কিন্তু খেয়াল করে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বক্তব্য রাখেন, যে কথাগুলো তিনি সামনে রাখেন, বা যেভাবে তিনি একটা জিনিসকে অ্যাপ্রোচ করেন, ন্যারেটিভগুলোকে যেভাবে সামনে রাখেন, সেই নিয়ে খুব একটা চর্চা কিন্তু হয়নি। এবং এবারেও দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আবার একটি নতুন যাত্রা শুরু করেছেন পশ্চিমবঙ্গে, তিনি আবার মাঠে নেমেছেন, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের থেকে অনেক বেশি চর্চায় রয়েছে এই গোটা যাত্রা জুড়ে যে আয়োজনটা করা হয়েছে, সেটা কত টাকা এখানে খরচ করা হচ্ছে, কতগুলো তাঁবু হবে, কত উঁচু উঁচু তাঁবু, সেখানে লাউঞ্জ কিরকম, সেখানে কটা এসি থাকবে, মানুষজনকে কিরকম খাওয়া দাওয়া করানো হবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রচুর চর্চা রয়েছে। কারণ এখানে একটা বিপুল পরিমাণ টাকা খরচ করা হচ্ছে। যে পরিমাণ টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রচারে খরচ করা হচ্ছে, তৃণমূলের তরফ থেকে এরকম টাকা পয়সা সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের জন্যও কিন্তু খরচ করা হয় না। বা বলা ভালো যে তৃণমূলের থেকেও অর্থনৈতিকভাবে শক্তিশালী দল বিজেপি, তাদেরও কিন্তু পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রচারে এই রকম একটা শো অফ বা এইভাবে টাকার ব্যবহার করতে খুব একটা দেখতে পাওয়া যায়নি। এবার তাহলে এখানে প্রশ্নটা উঠে আসে যে যাদের মাঝখানে গিয়ে এত টাকা পয়সা খরচ করে বার্তা দিচ্ছেন, যাদের জন্য বার্তা দিতে এত এলাহি ব্যবস্থা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মানুষগুলোর অর্থনৈতিক পরিস্থিতি কিরকম, তারা কত টাকা রোজগার করেন, তারা চোখের সামনে এই বৈভবটা দেখছেন। মানে যেরকম বলা হচ্ছে যে বারুইপুরে যেরকমভাবে একটা সভার প্রস্তুতি করা হয়েছে, যে বিশাল বড় একটা মঞ্চের প্রেক্ষাপটে বিশাল বড় এলইডি স্ক্রিন, তার সঙ্গে সামনে র্যাম্পের ওপর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে যাচ্ছেন, সেখানে তিনি জনসংযোগ করছেন, এবং দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, তার সঙ্গে বডিগার্ডরাও সেই র্যাম্পের উপর দিয়ে হাঁটছে। এই সমস্ত কিছু দেখছেন গ্রামের সেই সমস্ত প্রান্তিক মানুষজন, যাদের বার্তা পৌঁছাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত পয়সা খরচ করছেন। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষ কয়েক বছরে বারবারই মাস লিডার বা জননেতা হিসেবে সামনে তুলে ধরার একটা প্রবণতা দেখতে পাওয়া গেছে। এর পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন প্রথম কারণ হচ্ছে যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যতই বড় নেতা হন না কেন, তারও বয়স হচ্ছে, এবং এটাই সম্ভবত তার শেষ নির্বাচন, যেখানে কিন্তু একেবারে তিনি চোরকি পাকের মতো গোটা রাজ্যটা ঘুরে প্রতিটা জায়গায় বক্তব্য রেখে একদম ফুল ফ্লেজেডে প্রচার করে নির্বাচন করছেন। এর পরের যে নির্বাচন পশ্চিমবঙ্গে আসবে, সম্ভবত সেই সময় কিন্তু নবীন পটনায়ক বা নীতিশ কুমারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কেও সভার পরিমাণটা কমাতে হবে, হয়তো সব জায়গায় তিনি প্রচারে যেতে পারবেন না। দ্বিতীয়ত অবশ্যই এখানে যে কথাটা রয়েছে যে তৃণমূল কংগ্রেস নিজেও এক মমতা সহায় এই জায়গাটা থেকে অনেক বছর ধরেই বেরোনোর চেষ্টা করছে, যে অন্যরকমও যাতে কিছু স্ট্রং পয়েন্ট দলের মধ্যে গড়ে তোলা যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন যে আমি তো দলের মধ্যে আমার পরবর্তী প্রজন্ম তৈরি করে দিয়েছি, পরবর্তী প্রজন্মের নেতারা তৈরি হয়ে গেছেন। এবার যাদের দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলতেন, তাদের মধ্যে বেশিরভাগই তৃণমূলের মধ্যে এখন আর নেই। এবং তারই সঙ্গে অবশ্যই তৃতীয় কারণ সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ক্ষমতার খিদে। কিন্তু এই জিনিসটা করতে গিয়ে যে পরিমাণ টাকার চচ্চড়ি করা হচ্ছে, সেটা দেখে বিরোধী বা শত্রুদের কথা বাদ দিন, তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা, তৃণমূল কংগ্রেসের নিজের কোর ভোটার যারা, তাদেরই তো চোখ টাটানোর কথা। কারণ আবারও তৃণমূল কংগ্রেসের কোর ভোট ব্যাংকটা কিন্তু শহুরে মধ্যবিত্ত বা আর্থিকভাবে সচ্ছল, চারবেলা খেতে পাওয়া, সপ্তাহে 5 দিন মাছ খাওয়ার ক্ষমতা রাখা মানুষজন নন। তৃণমূল কংগ্রেসের কোর ভোটার কিন্তু গ্রামের খেটে খাওয়া মানুষজন, শ্রমজীবী মানুষজন, প্রান্তিক মানুষজন, যাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা সত্যিই দরকার হয়, এবং তার জন্য তারা দিদিকে কিন্তু বারবার ক্ষমতায় দেখতে চান, এবং তাদের ভোটের উপর ভর করেই কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার ক্ষমতায় আসে। এই জিনিসটা যেরকম আগের নির্বাচনের সময় অনেকেই মিস করে গিয়েছিলেন এটা নিয়ে কথা বলতে বা এর মূল্যায়ন করতে, তেমনি এবারে আবার দেখা যাচ্ছে তামাশার মূল্যায়ন করতে অনেকেই ব্যর্থ হয়ে পড়ছেন। এবার অনেকে বলতে পারেন এ তো কিরকম কমিউনিস্ট মার্কা কথাবার্তা, টাকা পয়সা নেই তাই টাকা পয়সার বৈভব দেখানো যাবে না। না, আমি একদম খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, একদম খুব ফ্র্যাঙ্কলি আমি স্ট্র্যাটেজির কথা বলছি রাজনীতির। আমরা পশ্চিমবঙ্গে বারবার এইরকমই দেখেছি, বাম থেকে ডান যেখানকার নেতাই হন না কেন, তিনি কিন্তু তার যতই টাকা পয়সা থাক সেই
টাকা পয়সার আস্ফালন, আমার প্রচুর টাকা আছে, দেখো আমি তোমাদের সামনে কি করে ফেলতে পারি, এই জিনিসটা মোটেও করেন না। পশ্চিমবঙ্গে অন্তত এটা চলে না। কারণ যে মুহূর্তে মানুষ দেখতে পাবেন যে তার সঙ্গে আপনার দূরত্ব এতটাই বেড়ে গেছে যে তার সঙ্গে সেই মানুষটা রিলেটই করতে পারছেন না, যে এত টাকা পয়সা এত বৈভব আমার সঙ্গে তো এর মিলবেই না, সঙ্গে সঙ্গে মানুষ সেখান থেকে মুখ ঘুরিয়ে নেবেন। তাই নেতাদের আমরা যেটা করতে দেখি, তাদের যতই টাকা পয়সা থাক না কেন, তারা কিন্তু বারবার মানুষের সামনে এসে এটাই বোঝানোর চেষ্টা করেন, আমি তো তোমাদেরই লোক, দেখো না আমি তোমাদেরই মতো জামা কাপড় পরে আছি, সাদা, কোনো দুর্নীতি নেই, খুব সৎ মানুষ, একদম তোমাদেরই মতো, এই তো আমি পায়ে হেঁটে এসেছি, তোমার বাড়িতে এসেছি, একটু ভোটটা চাইতে এসেছি, আমি তো একদম তোমাদেরই লোক, তাই আমি তোমাদের জনপ্রতিনিধি হব। এই বিষয়টা সবসময় মানুষজন এখানকার নেতারা পোর্ট্রে করতে চান। আপনি ডান থেকে বাম যে কোনো দিকে দেখতে পারেন। আপনি দেখুন শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারী কিন্তু খুব আর্থিকভাবে অসচ্ছল ঘর থেকে এসেছেন, নেতা হয়েছেন এমনটা নয়। তিনি যথেষ্ট ধনী, তার বাবারও যথেষ্ট টাকা পয়সা রয়েছে, তার পরিবারের যথেষ্ট টাকা পয়সা রয়েছে, কিন্তু আপনি কখনো দেখবেন না রাজনৈতিক প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী সেই টাকার প্রতিফলন দেখাচ্ছেন বা সেই রকম একটা সাংঘাতিক আস্ফালন সামনে রাখছেন। আগে যেটা বললাম, কারণ ওই আমি তোমাদেরই লোক বিষয়টা বোঝানোর একটা প্রবণতা নেতাদের মধ্যে দেখা যায়। কিংবা আপনি উল্টো দিকে ধরে নিন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতে আপনি দেখবেন শহুরে সভা থেকে কি বলেন, এক তো তিনি ভীষণ হেলথ কনসিয়াস, খুব ফিট থাকেন, তো তিনি বলেন যে আমি ভাত খাই না। এবার দেখুন, ভাত খান না এটা কিন্তু একটা খুব এলিট ব্যাপার। পশ্চিমবঙ্গের 95 থেকে 96% মানুষজন যে জিনিসটা খেয়ে বেঁচে আছেন, যে আর কিছু না পেলে ভাত খেয়ে নেব, যেটা সব থেকে সহজলভ্য পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, সেই জিনিসটা খেয়ে আমি বেঁচে থাকবো, এই ভাতটা না খেয়ে অন্যান্য খাবারের উপর আমি বেঁচে আছি, এটার মধ্যে কিন্তু একটা এলিট ব্যাপার আছে। তো উনি ভাত খান না, তার মানে উনি আরো অন্যান্য কিছু খান, কি খান সেটা উনি জানেন। কিংবা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি ট্রেডমিলে হাঁটি প্রত্যেক দিন। আপনি গ্রামের যে প্রান্তিক মানুষেরা আছে তাদের কাছে গিয়ে যদি আজও বলেন যে কোনো কাজ ছাড়াই আমার বাড়িতে একটা মেশিন আছে, সেখানে আমি দৌড়াই নিজেকে ঠিক রাখার জন্য, শরীর ঠিক রাখার জন্য, তারা হয়তো হেসে ফেলবে। কারণ তাদের একটা গোটা দিনে যে পরিমাণ দৌরাত্ম, যে পরিমাণ খাটনি পরিশ্রম করতে হয় টাকা রোজগার করার জন্য, যাতে দিনের শেষে তারা খেতে পান, পরিবারকে খেতে দিতে পারেন, সেখানে তাদের যদি কেউ বলে যে কোনো কাজ নেই আমার কাছে সময় আছে আমার নিজেকে ঠিক রাখার জন্য, শরীর ফিট রাখার জন্য, আমি একটু একটা বাড়িতে মেশিনে দৌড়ে নিই, তারা সত্যিই হয়তো হেসে ফেলবে, এসবের সঙ্গে তারা রিলেটই করতে পারবে না। এবং সেই কারণেই এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেই প্রান্তিক মানুষগুলোর মাঝখানে প্রচার করতে যান, আপনি দেখবেন তিনি কিন্তু একদম তাদের মতো হয়ে যান। কারোর ঘরে ঢুকে পড়ছেন, বয়স্ক মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, আচ্ছা আপনাদের এখান থেকে এক কাপ চা খাওয়ান তো, মোমো বানাচ্ছেন, চায়ের দোকানে চা বানাচ্ছেন, কিংবা তিনি সেখানে বলছেন যে আচ্ছা তোমাদের দাওয়ায় বসে পড়লেন, একটু ভাত দাও, তোমাদের মাছ আছে, আচ্ছা মেখে খেয়ে নিলাম, আচ্ছা বলো তো তোমাদের কি সমস্যা হয়েছে, কি হয়েছে, আচ্ছা এটা এখানে কি, ওটা ওখানে কি, একদম ওদের মতো করে ওদের ভাষায় একদম ওই রকম ভাবে তিনি কথা বলেন। সেই মানুষগুলোর সামনে গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো টাকার আস্ফালন বা তিনি ভাত খান না, তিনি ট্রেডমিলে হাঁটেন, এই সমস্ত কথাগুলো বলতে যান না, এগুলো দেখাতে যান না। এটাই রাজনীতির স্ট্র্যাটেজি হয়ে এসেছে। তার মাঝে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধারাটা শুরু করেছেন সেটা খানিকটা এলিয়ান মার্কা। প্রত্যেকটা নির্বাচনের আগে এই সমস্ত প্রান্তিক জায়গাগুলোয় যান অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করতে, সেখানে এত বড় বাস, এসি লাগানো বাস, সেখানে এত বড় বড় তাঁবুর মধ্যে এসি চলছে, সেখানে এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা বন্দোবস্ত, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, তারপরে ঘুরে বেরিয়ে সবার মাথায় একটু করে হাত দিয়ে কিরে বলে নিচ্ছেন, তারপর সব খরচ খরচাপাতি যা ব্যবহার, মানে যা আয়োজন করা হচ্ছে, জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে, বিশাল পরিমাণ টাকার খরচ। এবার এই টাকা কোথা থেকে আসছে, কে দিচ্ছে, প্রশ্নগুলো করতে গেলেও এখন হাসি পায়, উত্তর তো পাওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত একটি আঞ্চলিক শক্তি, একটি রাজ্যে তারা ক্ষমতায় আছে। ন্যাশনাল রাজনৈতিক দল বা জাতীয় রাজনৈতিক দলের তকমা কিন্তু তারা হারিয়েছে অনেকদিন আগে, খুইয়েছে। তারা এখনো পর্যন্ত একটি আঞ্চলিক শক্তি, কিন্তু সেই আঞ্চলিক শক্তি, সেই রাজনৈতিক দল এই পরিমাণ টাকা প্রতিটা নির্বাচনের আগে খরচ করছে শুধুমাত্র একজন নেতাকে জননেতা হিসেবে সামনে তুলে ধরার জন্য। এবং সেখানেও কিন্তু প্রান্তিক মানুষের সামনে গিয়ে সেই টাকা পয়সারই একটা শো অফ বা আস্ফালন দেখতে পাওয়া যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাগুলোয় যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা নাম করে আসলে যে রাজনৈতিক সভাগুলো হয়, যেগুলো সরকারি তহবিলে হয়, সেখানেও কিন্তু এত পরিমাণ টাকা খরচ করা সম্ভব হয় না। এইখানে আরেকটা খুব ইন্টারেস্টিং প্যারালাল টানা যেতে পারে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে যাত্রা করছেন এবং এর আগেও যখন তিনি করেছেন বিভিন্ন নির্বাচনের আগে, এটার একটা সাফল্য তিনি পেয়েছেন বা এটার মাধ্যমেই সাফল্য পেয়েছেন সেটা সামনে উঠে আসে। সাফল্য পেলেই বলা হবে যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন বলেই পাওয়া গেল। তার কারণ হচ্ছে তারা শাসক দল, তারা অলরেডি ক্ষমতায় রয়েছেন। এটাই যদি কোনো বিরোধী দলের তরফ থেকে চেষ্টা করা হতো এই এক্সপেরিমেন্টের পশ্চিমবঙ্গে, তাহলে এটা কিভাবে মুখ থুবড়ে পড়তো একবার ভাবুন। এক তো যেখানে সেখানে বিভিন্ন রকম এই মঞ্চ তৈরি করে দেওয়া হচ্ছে, কাঠামো তৈরি হচ্ছে, বিশাল বড় মঞ্চ, এলইডি স্ক্রিন লাগানো হবে, তাবু লাগানো হবে, এত বড় মাঠ, সেখানে যা ইচ্ছা তৈরি করে দেওয়া হলো, এত বড় একটা র্যাম্প তৈরি হয়ে গেল। কোথাও কারুর কোনো অসুবিধা নেই, কারুর কোনো মানে অস্বীকার করার যে এই জায়গাটায় করা যাবে না বা এখানে পারমিশন দেওয়া যাবে না, বারণ করার কোনো জায়গাই নেই, মানে কিছুই হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা, অতএব সব জায়গায় সবটা হবে। কোথাও বাইরে থেকে লোকজন এসে এই সমস্ত জিনিসপত্র তৈরি করছেন, কোথাও অলরেডি 10-15 দিন আগে থেকে বিভিন্ন রকম জিনিসপত্র কিভাবে কি তৈরি হবে সেসব বলা হয়ে যাচ্ছে, লোকজনকে কিভাবে নিয়ে আসা হবে সেই সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে। এবার আপনি ভাবুন কোনো বিরোধী দল এগুলো করতে চাইলে কিভাবে তারা পারমিশন পেত? একটা সভা, একটা মিছিলের জন্য পারমিশন পাওয়া যায় না, চলে যেতে হয় কোর্টে। তাহলে এই ধরনের একটা এক্সপেরিমেন্ট যদি একটা বিরোধী রাজনৈতিক দল করতে চায় তো সেটা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়তো, সেটা দাঁড়ানো সম্ভবই নয়, পশ্চিমবঙ্গে সম্ভবই ছিল না। এবার এখানে আরো একটা কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সভা করছেন, এবারে এটার নাম কি দিয়েছেন জানেন? আমি আপনাকে 2 সেকেন্ড দিচ্ছি গেস করার জন্য। 1, 2। এবারে সভার নাম দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রণসংকল্প সভা। পশ্চিমবঙ্গের এই পলিটিক্যাল স্টান্টবাজির শেষ কোথায় সেটা নির্ভর করছে বিজেপির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য কি কি পদক্ষেপ তারা নিতে পারে, কতটা নিতে পারে তার উপর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলাদা করে এখনই খুব একটা কিছু ভাবনা চিন্তা করার কোনো কারণ তাদের জন্য হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে দিল্লিতে গিয়েছিলেন, নির্বাচন কমিশনের যে দপ্তর, সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তিনি দেখা করেছেন এবং সেখান থেকে বেরিয়ে তিনি অভিযোগ করেছেন জ্ঞানেশ কুমার তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন, ঝগড়াঝাটি করেছেন, আঙুল তুলে তার সঙ্গে কথা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছেন। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাঙালি কি সেটা আমরা বুঝিয়ে দিয়ে এসেছি, আমরা বলে এসেছি যে আপনি কিন্তু মনোনীত, আমি কিন্তু নির্বাচিত, বাঙালি কি সেটা দিল্লিতে আমরা বুঝিয়ে দিয়ে এসেছি, এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। এইখানেই একটা ছোট্ট প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় নেতা যার জন্য এত এলাহি আয়োজন করা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তিনি তো দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়েই এসেছেন বাঙালি কি, তাহলে এরপর আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে কেন? এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছিলেন একটা আন্দোলন করতে 100 দিনের টাকা আদায় করার জন্য, সেটাতেও বলা যেতে পারে যে একটা সেই পলিটিক্যাল স্টান্টবাজি ছিল, কারণ তিনিও জানতেন কেন্দ্র টাকাটা দেবে না। তারপর ফিরে এসে তিনি বলেছিলেন যে আমরা গেলাম, লড়াই করলাম, তারপরেও কেন্দ্র কিন্তু টাকাটা দিল না, দেখুন আমরা দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে আমাদের আন্দোলনটা ব্যর্থ, আন্দোলন করে আমরা কিছুই করতে পারিনি, এবার এখানে আমাদের সরকার টাকাটা দিয়ে দিচ্ছে যাতে আমরা বলতে পারি ওরা তো দিল না, আমরা কিন্তু দিয়ে দিলাম। এবার নির্বাচন কমিশনারের কাছে যাওয়া, নাগরিকত্ব, এই সমস্ত কিছু নিয়ে যদি বলতে হয় তাহলে কেন্দ্র যখন নাগরিকত্ব দিচ্ছে না তখন তৃণমূল কংগ্রেসই দিয়ে দেবে, এইটা বলার মতো কোনো জায়গা তো এখনো পর্যন্ত তৈরি হয়নি। তাই এরপরে গল্পের গরু আবার কোন গাছে ওঠে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।